আশা করি সকলে খুব ভালো আছেন এবং আপনাদের আরও একটু ভালো রাখতেই আমাদের এই আয়োজন আমরা বারবার নিয়ে আপনাদের কাছে চলে আসি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবনযোদ্ধার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বন্ধুরা, প্রতি পর্বে আমাদের একজন বিশেষ অতিথি থাকেন এবং তাদের জীবনের সত্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি। এই প্রচেষ্টাতেই যাতে করে ছোট বড় সমস্ত যুদ্ধগুলো আপনাদেরকে কোনো না কোনোভাবে যেন অনুপ্রাণিত করে। আজকেও এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, তার নাম শ্রীমতী জয়শ্রী বৈদ্য পাল। তিনি একজন অ্যাডভোকেট। আসুন আলাপ করে নিচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে। নমস্কার জয়শ্রী। নমস্কার। খুব ভালো লাগছে আজকে আপনাকে এখানে পেয়ে। একজন জীবনযোদ্ধা হিসেবে আপনি আজকে আমাদের এই মঞ্চে আমন্ত্রিত। কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। আমি নিউজ লাইভ বাংলা এবং জীবনযোদ্ধা প্রোগ্রামের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ করার জন্য এই মঞ্চে। আমরাও আপনাকে কাছে পেয়ে খুব আনন্দিত, খুব ভালো লাগছে। আমরা শুনতে চাইব আপনার জীবনযুদ্ধের কাহিনী আজকে এই মঞ্চে। তাহলে দিদি, একটু জানতে চাইব আপনার থেকে যে কী ধরনের অবস্টেকলস আপনাকে ফেস করতে হয়েছে আপনার প্রফেশন নিয়ে এবং আপনার প্রতিনিয়ত জীবনে। আপনি যদি একটু সরাসরি বলেন। অবস্টেকলস মানে আমি শিলচরের মেয়ে। শিলচরে বড় হয়েছি, পড়াশোনা করেছি শিলচরে। বিয়ের আগে সেরকম কোনো অবস্টেকলস ছিল না। আমরা ভাই বোন 4 জন, বাবা ছিল, সবাই পড়াশোনা করেছি। বিয়ে হলো আমার গুয়াহাটিতে বিয়ে হওয়ার পরে আমি কোর্টে জয়েন করলাম। কোর্টে জয়েন করার পরে সবচেয়ে বড় অবস্টেকল হলো আমি অ্যাসামিজ বলতে পারি, বুঝতাম আমি অ্যাসামিজটা, আমি ল্যাঙ্গুয়েজ প্রবলেম। অ্যাসামিজটা আমি পুরো বুঝতাম কিন্তু বলতে পারতাম না। কিন্তু সেখানে মানে একজন অ্যাডভোকেট হিসেবে আমার লোকাল ল্যাঙ্গুয়েজটা তো মানে লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনাকে একদম জানতেই হবে, করা ভীষণ দরকারি একটা কিছু। হ্যাঁ, তো আমি তারপরে কি করলাম, আমার হাজবেন্ড খুব আমাকে ইন্সপায়ার করতে বলতো, তুমি অ্যাসামিজ নিউজ পেপার পড়তাম, অ্যাসামিজ নিউজ চ্যানেলগুলি সন্ধ্যার থেকে দেখতাম। তো দেখতাম, তারপরে আমি কিন্তু 2 মাসে অ্যাসামিজ শিখেছি। দারুণ। হ্যাঁ, আমি লজ্জা টজ্জা আমার কিছু ছিল না। আমি আমার কোর্টে জয়েন করার পরে আমি হিন্দি বলতাম, বলতাম আমি অ্যাসামিজ পারি না, আমি চেষ্টা করছি, তোমরা আমাকে একটু শিখিয়ে দাও। অনেক ভুল বলেছি, অনেক হাসছে সবাই, আমার পাশে বসে হাসছে, বলছে না কেন হাসছে। আমি বুঝতাম যে কিছু একটা আমি ভুল বলেছি, প্রনাউন্সিয়েশন বা কিছু। তা বলতাম হাসবেন, আমাকে বলে দাও, বা সাথে সাথে আপনি কারেকশন করার চেষ্টা করতেন। তারপর আবার হাজবেন্ডকে এসে ঘরে জিজ্ঞেস করতাম, আমাকে ওরা হাসবেন, আমাকে বলে দাও, এটা এই লাইনটা আমাকে তুমি শিখিয়ে দাও অসমীয়া। হ্যাঁ, এসএমএসে করে আমি শিখেছি। তারপরে তো পড়তেও শিখতে লেগেছে আমার নিউজ পেপার পড়ে, কারণ এখানে কেস রিলেটেড কপিজ আসলে পরে এসএমএসে লেখা থাকতো। আমাদের শিলচরে যেমন সব বাংলাতে লেখা হয়, এখানে সব কোনো কেস রিলেটেড কোনো কপি আসলো অ্যাসামিসে লেখা থাকতো। সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার না, এই যে পুরো একটা চেঞ্জ আপনার প্রফেশনে। মানে ল্যাঙ্গুয়েজ যে আসলেই ল্যাঙ্গুয়েজ এক একটা ভাষাকে রপ্ত করা তো মানে আমি আরেকটা প্রবলেমও পেয়েছি। ভালো, হ্যাঁ, আমি আরেকটা প্রবলেম যেটা পেয়েছি, আমি নিউজ দেখে প্রপার শুদ্ধ অ্যাসামিসটা শিখেছি, কিন্তু এখানে একটা কামরূপিয়া ল্যাঙ্গুয়েজ বলে, ওইটা আবার বুঝতাম না। কোর্টে কিন্তু ওই ভাষাটা চলে আসলে। হ্যাঁ, লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বলে, মানে আমাদের যেরকম লিখিত ভাষা এবং কথ্য ভাষার মধ্যে যে তফাৎটা, আপনি লিখিত ভাষাটা আমি শিখলাম, বলাটাও ওইটা শিখলাম। কিন্তু আমি যখন আমি গিয়ে কোনো কোর্টের স্টাফের সঙ্গে কথা বলতাম বা কিছু বলতাম, তখন তো ওরা যখন বলতো আমি আবার ওইটা বুঝতাম না। ওইখানে একটা মারাত্মক সমস্যা, ওইটা আরেকটা সমস্যা হলো আমার। তারপরে কিছু এসএমএস ক্লায়েন্ট আসতো, গ্রাম টামের ক্লায়েন্ট আসে, তো ওদের ভাষাটা আমার বুঝতে, ওরা তো একদম লোকাল ল্যাঙ্গুয়েজটা এসএমএসটা বলে। এখন বলতে পারি না, কিন্তু ওইটা বুঝি, ওইটা এখনো বলতে শিখিনি। তার মানে আপনি অসমীয়া ভাষায় এখন হ্যাঁ, এখন আমি বললে যুদ্ধটা করতে পারি। হ্যাঁ, আমার কথা শুনলে কেউ বুঝে না যে আমি বিয়ের পরে এসএমএস শিখেছি। বাহ, সেটা তো ভীষণ মানে একটা ভালো লাগার জিনিস যে আপনি। কিন্তু আমি হার মানিনি, কিন্তু আমি লজ্জা পাইনি। আমাকে নিয়ে অনেকে অনেক হাসি ঠাট্টা করেছে, আমি হার মানিনি। আমার জিত ছিল, আমি শিখবই।
মানে এইটা আমার জিত ছিল। একদম। আসলে আমাদের মধ্যে ওই ইচ্ছেটা থাকলে আমরা সেটা অ্যাচিভ করতে পারি। হ্যাঁ, ইচ্ছেটা তো আগে থাকতে হবে। এইটাই। তো আসলেই দর্শক বন্ধুরা, এই যে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসার পরে যে সমস্যাটা প্রথমেই হয় ওখানের সংস্কৃতিকে ধারণ করা এবং সেখানকার ভাষা। তো এটা নিয়ে উনি যুদ্ধ করেছেন ওনার কাজের জগতে। যে ধরনের মানে আপনার যে সমস্যাগুলি হচ্ছিল সেটা আপনি তুলে ধরলেন, এবং আমার মনে হয় এর পরবর্তীতে আপনার কথা শুনে হয়তো আপনি বললেন আপনি মাত্র 2 মাসে বোধহয়, না? হ্যাঁ, 2 মাসে শিখেছি। 2 আমি মাসে জয়েন শিখতে করেছিলাম পেরেছেন। জুলাই মাসে। অগাস্ট সেপ্টেম্বরের ভিতরে মোটামুটি এই মানে যে আমি একটা মানে ফ্লুয়েন্সি হ্যাঁ। আসেনি, কিন্তু আমি কিছু বলতে পারছি, ওরা বুঝছে, আমিও রিপ্লাইটা এই যে দিতে একটা পারছি। নিরন্তর চেষ্টা আপনার ছিল যে আপনি নিউজ পেপার পড়ছেন প্রতিনিয়ত নিউজ আপনি দেখছি। নিউজ দেখছেন, এবং আপনার ভাষাকে আরো কতটা মানে অফিসিয়ালি আপনি প্রয়োগ করতে পারেন হ্যাঁ। সেটার আপনি চেষ্টা করেছেন। আর খুব ইভেন ভালো কি কথা আমি দিদি। সিনিয়রের চেম্বারে গিয়ে লাস্টে অ্যাসামিস কিছু এফআইআর ট্রান্সলেটও করেছি ইংলিশে, নিজে পড়ে পড়ে। বাহ, সত্যি এটা একটা শেখার মতো জিনিস। ইচ্ছেটাই আসল, সেটাই বারবার প্রমাণিত হয়। আমি এবার আপনার একটু ব্যক্তিগত জীবনে যাব। ব্যক্তিগত জীবনে আপনার যখন সন্তান এলো তখন কি সেই একইভাবে আপনি সেই প্র্যাকটিসটা চালিয়ে যেতে পেরেছেন? তারপরে মেয়েকে 6 মাসের করে আমি গুয়াহাটি ফিরে আসলাম। আসার পরে আমি কোর্ট জয়েন করলাম। জয়েন করার পরে যে কোর্টে কাজ করব আর ঘরে মেয়েকে সামলাবো, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেল। কারণ কি, কোর্টের টাইমিং ঠিক ছিল না। কোর্টে এরকম ফিক্সড কোনো টাইমিং নেই যে আমি 2টার সময় ঘরে আসবো বা 3টের সময় ঘরে আসবো। তো আমি কি করলাম, একটা মেয়ে আমি রাখলাম। হেল্পিং হ্যান্ডের দরকার পড়লো। তো ও 19 ইয়ার্স ওল্ড ছিল। তো ওকে রাখলাম, ও আমার ঘরেই থাকতো, দিন রাত্রি থাকতো, মানে আমার ঘরেই থাকতো। তো আমি মানে সকালে উঠে কত কষ্ট আমার মেয়ের সব কিছু রেডি করে দিয়ে তারপরে আমি কোর্টে যেতাম, ওইখানে কাজ করতাম, আসতাম, আসার পরে দেখতাম হয়তো মেয়েটাকে সোয়েটার পরালো না, বা হয়তো জল দিয়ে খেলেছে, বা মোজা পরালো না। নেক্সট ডে মেয়ে অসুস্থ হয়ে গেল। আমি মানে কি যে যুদ্ধ এটা, ওই ফেজটা আমার লাইফের। আমি কাজ করব না আমার মেয়েকে দেখবো, মানে মা সেখানে খুব কোথাও দরকার। গিয়ে আপনার মাতৃসত্তা আপনাকে হন্ট করলো। হ্যাঁ, একদম 100, ভীষণভাবে। মানে এবং একদম সেখানে আপনার কাজ একদিকে এবং আপনার সন্তান একদিকে, এই দুটো ক্লাসের ভীষণ মাঝখান দিয়ে স্ট্রাগল, আপনি ভীষণ গেলেন। স্ট্রাগল। ওই সময়টা মানে ডিসিশন নেওয়াটা আমার জন্য বহুত কঠিন হয়ে গেল। আমি কি করব? আমি কোর্টে গেলেও শান্তি পাচ্ছি না, মেয়েটা কি করছে ঘরে, ওকে খাওয়াচ্ছে কি না, ওকে কি করছে। স্বাভাবিক, একজন মা তো। হ্যাঁ, ছোট, ও তো বলতেও পারে না, আমি ঘরে আসলে তো ও বলতেও পারে না আমি খাই নাই বা ঠান্ডা লেগেছে আমার। তারপর আপনি কি সিদ্ধান্ত নিলেন? তারপরে আমি কাজটা অল্প কমিয়ে দিলাম। করছি কিন্তু আমি কমিয়ে দিলাম কাজটা। আমি ডিসিশন নিলাম যে যাই ও স্কুলে দিলে পরে হয়তো আমি আবার আমি ফুল ফ্লেজে কাজটা করব। তখন ছাড়িনি, মানে মনে ছিল যে ছাড়বো না, করে গেছি, কিন্তু কাজের সেটা কমিয়ে ওই দিলাম। পার্টিকুলার ওই সময়ের জন্য হ্যাঁ, আপনি আপনার মেয়েকে হ্যাঁ, সময়টা বেশি করে প্রায়োরিটিটা আমার মেয়েকেই দিলাম। দিতে চাইলেন। হ্যাঁ। দিদি, আমরা শুনলাম এতক্ষণ আপনার প্রতিনিয়ত যে যুদ্ধগুলো আপনাকে করতে হয়েছে। এখন আমি কোভিড পিরিয়ডে একটু ফিরবো, যেটা আমাদের সকলের কাছেই মানে অস্বাভাবিক একটা সময় ছিল, স্বাভাবিক সময় নয় সেটা। এই কোভিড পিরিয়ডে আমরা অনেকেই কিন্তু অন্তর্মুখী হয়েছি, আবার অনেকের কাছে এটা প্রচণ্ড একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল। তো আপনার কাছে সেই সময়টা ঠিক কীভাবে দাঁড়িয়েছিল? কোভিড পিরিয়ডটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট। কোভিড পিরিয়ডে কোর্ট কমপ্লিটলি শাটডাউন ছিল, মানে কোর্টে কিছু মানে একদম টোটালি বন্ধ ছিল। যখন অল্প নর্মালাইজও হয়েছে বাকি সব কিছু, কিন্তু কোর্ট বন্ধ ছিল 2 ইয়ার্স পুরা। বাকি অফিস টফিস কিছু খুলেছে, হাফ ডে হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু কোর্ট টোটালি বন্ধ ছিল। তখন আমার মানে হাজব্যান্ডের একটা প্রি স্কুল ছিল, ফ্র্যাঞ্চাইজি স্কুল। তো ওরা কি করলো, প্রি স্কুল তো তখন বন্ধ, স্কুল বন্ধ, স্কুল কলেজ সবই বন্ধ। তখন কনসেপ্ট আসলো যে ভার্চুয়াল ক্লাস, অনলাইন ক্লাসটা তো অনলাইন ক্লাস গ্রোথ করতে থাকলো। অনলাইন ক্লাস কনসেপ্টটা তো ম্যামরাও বুঝছে না, স্কুলে যারা চাকরি করতো। তো আমার হাজব্যান্ড বলল, আমি আগে বিয়ের আগে আমি মানে এটা বলছি, আমি স্কুলে পড়াতাম,
আচ্ছা, বিয়ের আগে আমি, যেহেতু আমাদের ল কলেজ নাইট কলেজ ছিল, তো আমি স্কুলে চাকরি করতাম, তো আমার একটু পড়াশোনা, এটা পড়ানো টড়ানো রিলেটেড আমার একটু আইডিয়া আছে, টিউশনও পড়াতাম আমি। তো কিন্তু আমি তো বড় ক্লাস করতাম, এই যে ছোট ক্লাসে কি করে পড়ায় বা মন্টেসারি ট্রেনিং তো আমার প্রি স্কুল ব্যাপারটাই তো, Different. প্রাথমিক শিক্ষা ব্যাপারটাই একদম ডিফারেন্ট, অন্যরকম। ওটা নর্মাল পড়ানোর মতো না, একটু কনসেপ্ট অন্য। আমাকে বললো ও ভার্চুয়াল ক্লাস তো তুমি এখন করো। আমি বললাম আমি তো করিনি, আমি মেয়েকে পড়াচ্ছি ঘরে, তখন মেয়েকে স্কুলে দিব, ওকে পড়াচ্ছি। তো তারপরে তখন আমি, এইটা আমার আরেকটা ফাইট, আমার একটা প্রফেশন এইটা আমি অনেক স্টাডি করলাম ঘরে, অনলাইন ক্লাস কি করে করায়। আমি তখন মানে সেটার জন্য আপনি নিজে আবার ট্রেনিং নিজে পড়ছি, গুগল সার্চ করছি, যারা মন্টেসারি ট্রেনিং করেছে ওদেরকে ফোন করছি, ওদের থেকে ম্যাটেরিয়াল আনছি, পড়ছি ঘরে মন্টেসারি ট্রেনিংটা কি। একটা প্রফেশন থেকে অন্য প্রফেশনে তখন শিফট হচ্ছে। তারপরে 21-এ কি করলো, যে আমরা যাদের থেকে ফ্র্যাঞ্চাইজি স্কুল নিয়েছিল আমার হাজবেন্ড, ওরা বন্ধ করে দিল। বন্ধ করাতে তো অবভিয়াসলি ওদের আন্ডারে বিশাল ধাক্কা, কারণ অনেক ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা স্টার্ট করলেন সেটাই বন্ধ হয়ে গেল। অনেক বিশাল ধাক্কা, মানে অনেক ইনভেস্টমেন্ট ওটাতে। তখন তো সব বিজনেস টিজনেস সবই খারাপ চারিদিকে। তারপরে হাজবেন্ড বলল এখন তো কোর্ট বন্ধ, কোর্টে যাচ্ছি না। আমিও একটু ডিপ্রেশনে পড়ে গেছিলাম ঘরে থেকে থেকে। আমি বললাম ঠিক, তুমি দেখো তো, তুমি যদি কিছু, তুমি তো পড়িয়েছো, দেখো ট্রাই করো। আমি তখন গেলাম, তারপরে নিজস্ব স্কুল সেট আপ করলাম, নিজের নাম, নিজের ব্র্যান্ড। সেই সময়টা কখন? এটা আমি 21-এ শুরু করলাম, চিন্তাধারাটা 21-এ স্টার্ট করলাম। ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমরা 1 বছর আপনাদের স্কুলের নামে, আবার সেই ফ্র্যাঞ্চাইজিকে কি রিকোয়েস্ট করলেন? না ওদেরকে রিকোয়েস্ট, ফ্র্যাঞ্চাইজিকে রিকোয়েস্ট করলে আপনাদের নামে আমরা 1 বছর চালাবো। সাডেনলি বন্ধ করলে তো আমরা বন্ধ করতে পারছি না, আমার তো সময় লাগবে। তারপরে আমি স্টাডি করে, হ্যাঁ ওরা বললো কোনো অসুবিধা নেই, করুন। ওরা ইভেন এটাও আমাকে বলেছে যে আপনারা আমার যদি কন্টিনিউ করতে চান করেন, অসুবিধা নেই। আমাদেরও এটা ড্রিম ছিল, আমরা পারছি না, আমাদের স্কুলের নামটা থাকলে আমাদের দেখলেও ভালো লাগবে। তো কিন্তু না, তারপরে তো যেহেতু ওদের বন্ধ হয়ে গেছে, তারপরে বহুত স্টাডি করা, বই পড়া, এটা আরেকটা আমার যুদ্ধ ছিল। এই ঘরে বসে স্টাডি মেটেরিয়াল আনছি, পড়ছি, কি করে করতে লাগে। তারপরে আমি প্রফেশন অন্য, বিজনেস কোনোদিনও করিনি আমি কোনো আইডিয়া নাই আমার কি করে বিজনেস করে। তারপরে লোগো ফাইনাল করা, স্কুলের নাম ফাইনাল করা, পাবলিশারদের সঙ্গে কথা বলা, বই সিলেক্ট করা, ইউনিফর্ম ডিজাইন করা, সব আমি করেছি। স্কুল মানেই তো একটা প্রচন্ড দায়িত্বের কাজ। তারপরে তো ট্রাস্ট করে বাচ্চা আসবে, হ্যাঁ তারপরে এখন একদম ছোট ছোট বাচ্চা, একদম। তারপরে বুক সিলেকশনটাও তো মারাত্মক হেডেক। আমি মানে ঢুকার পরে বুঝলাম, সব বড় বড় স্কুলের বুকসগুলি স্টাডি করলাম, ওরা কি বই ফলো করে, আমার স্কুল থেকে বাচ্চাকে ওই স্কুলে গিয়ে পারবে কিনা। আমার তো ওইভাবে বাচ্চাকে স্কুলের প্রি স্কুলে রেডি, হ্যাঁ সিবিএসসি প্যাটার্ন কি, হ্যাঁ কিছুই রয়েছে, সব স্টাডি করে তারপরে আমাদের ব্র্যান্ডে স্কুল শুরু করলাম। 5টা স্টুডেন্ট নিয়ে স্কুল শুরু করেছিলাম। এখন আমার এই বছর আমার এখন স্কুল স্ট্যান্ড করেছে, আমরা অ্যানুয়াল ফাংশন করেছি, স্কুল মোটামুটি ভালো রান করছে। প্রফেশনটা চালিয়ে যাচ্ছি, যেহেতু স্কুলটা তো হাফ ডে না, 1টা-1.5টার সময় শেষ হয়ে যাচ্ছে। মেয়ে মোটামুটি মানে সেটা কি আপনাদের নিজেদের জায়গাতেই শুরু করেছেন? স্কুলটা যেখানে ছিল ওইখানে আছে, ওইটা আমাদের রেন্টেড, ওই ঘরটা রেন্টেড, যেখানে আমরা করি। এখন আমি এখন যেহেতু আমার এত ইন্টারেস্ট গেছে গিয়ে, মানে ভাইস ভার্সা না, আমার ওই প্রফেশনটাতে সব বড় মানুষ, ক্রিমিনাল মাইন্ডেড মানুষ আসছে, কেস মামলা, এখানে যাচ্ছি মাইন্ড ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ সত্যি তাই, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। মানে এই শিশুদের সঙ্গে, হ্যাঁ আপনার কোনো টেনশন আছে, স্কুলে গেলে টেনশনটা 3 ঘন্টার জন্য চলে যায়, মাথাতে আসেই না কোনো টেনশন। লাইফটা অন্যরকম হয়ে গেছে আমার। হ্যাঁ বাচ্চাগুলো সবাই ভগবান, তাদের সঙ্গে সময় কাটানোটা খুব। তো এখন কি আপনি ইকুয়ালি দুটো প্রফেশন একই সঙ্গে কন্টিনিউ করছি, কিন্তু অ্যাডভোকেসিটা একটু কম করছি এখন। আপনার বেশি ভালোবাসাটা আপনার স্কুলকে ঘিরে, মানে বললাম না সাডেন শিফট হয়ে গেছে আমার। আমি যদি জানতে চাই যে আপনার শখ কি? আমি নাচতে ভালো পাই, কিন্তু নাচ শিখিনি। আমি নাচতে ভালো পাই, গান করতে ভালো লাগে। নতুন কোনো শখ কি ডেভেলপ করেছেন? বাচ্চাদেরকে পড়াতে ভীষণ ভালো লাগে, মানে বড়দেরকে পড়াতে ভালো লাগে না আমার। ডেভেলপ করছে, হ্যাঁ আমার বাচ্চাদের সঙ্গে পড়াতে ভীষণ ভালো লাগে। আমি সব সময় মোবাইলও সার্ফিং করতে থাকি,
কি করে কোন টেকনিকটা ইউজ করলে ওদেরকে এই এই জিনিসটা আমি ভালো করে শেখাতে পারবো, মানে ওদের সঙ্গে ডান্স টোটাল করা। ফোকাসটা আপনি বাচ্চাদেরকে করছেন তাদের গড়নের জন্য। দিদি, এবারে জানতে চাইবো এই স্কুলকে ঘিরে আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন স্কুলটাকে আরো বড় করব, আরো বাচ্চা আসবে আমার স্কুলে, আমি ভালো শিক্ষা দিতে পারি, মানে স্কুলটাকে বড় করব আর বাচ্চা আসবে যাদেরকে জেনুইন ভাবে আমি মানে আমি ব্যবসা করতে চাই না স্কুলটা নিয়ে, শিক্ষাকে বিজনেস আমি করতে চাই না। আর আমার স্কুলে আমি যারা লোয়ার সেকশনের আছে ওদেরকেও ওয়েলকাম জানাই, ওই রকম কোনো কিছু না যে মানে সমাজের প্রফেশন দেখে কিছু স্কুল আছে যে আনপ্রিভিলেজড স্তরে যারা রয়েছেন তাদের দিতে চায় না, আপনি শামিল করতে চান। হ্যাঁ ডেফিনেটলি আছেও আমার স্কুলে, আমি ওদের থেকে অনেক কিছু কনসেশন দেই, কিন্তু আমি ওদেরকে নেই। সবাইয়ের অধিকার আছে শিক্ষা পাওয়ার, ওই ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি ইসে করি না। খুব ভালো উদ্যোগ দিদি, আপনার স্কুলের জন্য, আপনার জন্য, আপনার জীবনের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সময় ফুরিয়ে আসছে, যেহেতু আমরা চলে যাব সরাসরি এবারে র্যাপিড ফায়ারে, ঠিক আছে? এই খেলাটা আমাদের একটা অন্য মাত্রা দেয় এই মঞ্চে। তো আপনার সম্বন্ধে একটু জানতে চাইব, প্রশ্নগুলো রইল আপনার কাছে। আপনার প্রিয় রং কি? হলুদ। হলুদ, ব্রাইট। ইয়েস। আপনার প্রিয় জায়গা? পাহাড়। কর্ম যদি বলি আপনি কি বলবেন ডেফিনেশন আপনার প্রতিদিন যেটা আমি ফেস করছি এটাই আমার কর্ম। একদম। আমাদের যেতে যেতে দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাইবেন? লাইফে অনেক চেঞ্জ আসতে পারে, আমার যেরকম প্রফেশনাল চেঞ্জ এসছে, যে চেঞ্জই আসুক পজিটিভ ওয়েতে নিতে লাগে, চেষ্টা করতে লাগে, ডেফিনেটলি মানে জীবনে মানে জয় হবেই, এটাই আমি বলতে চাই। কেউ নিরাশ হতে লাগে না, এটা হচ্ছে না কেন, চেষ্টা করে যেতেই লাগবে, হবেই একদিন চেষ্টা করলে, এটা আমি বিলিভ করি। একদম তাই, এই আস্থাটাই আমাদের তো বিশ্বাস, এবং এই বিশ্বাসের জোরেই আমরা জীবনকে ভালোবাসতে পারি, জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। দর্শক বন্ধুরা, আজকে আমরা শুনলাম আমাদের অতিথির কাছ থেকে যে এই যে ছোট বড় এই সমস্ত যুদ্ধগুলো, আমাদের প্রতিদিনের যুদ্ধগুলোকে একপাশে করে আমরা ঠিক করে আমাদের বিশ্বাসটাকে নিয়ে এগোতে পারি। আমাদের সময় যেহেতু ফুরিয়ে এসছে দর্শক বন্ধুরা, আজকে আমাদের বিদায় নিতে হবে। আজকে তবে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।